নমস্কার, আমি দীপমালা মালাকার। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি দেখো তোমাদের কোষে দেখি 21-এর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দিচ্ছি। দেখো, একের দাগে কি বলেছে, নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি। তাহলে আমরা কি জানি, অনুপাত কিসের করা যায়? অনুপাত কিন্তু সবসময় সম জাতীয় রাশির মধ্যেই করা যায়, ঠিক আছে? তো আমরা দেখি এখানে সমজাতীয় রাশি কোনটা কোনটা আছে। দেখো, এ নাম্বারে আছে আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা। তাহলে ওজন আর উচ্চতা কিন্তু সমজাতীয় রাশি নয়, কাজে এটা আমাদের অনুপাত তৈরি করা সম্ভব না। তোমরা খাতায় লিখে নেবে, অনুপাত তৈরি সম্ভব নয়। আমি এখানে কাটা চিহ্ন দিয়ে নিলাম। বি নাম্বারে আছে এ মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে। তাহলে দেখো, আমি কতদিন স্কুলে গেছি, স্কুলে যাওয়ার অনুপাত, তার সঙ্গে বন্ধু জাহিরের স্কুলে যাওয়ার অনুপাত, কাজে এটা কিন্তু অনুপাত করা সম্ভব। তাহলে এটা তোমরা লিখবে অনুপাত করা সম্ভব। সি নাম্বারে আছে দেখো, আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছি। এখানে কিন্তু দেখো টাকারই অনুপাত বের করতে বলেছে, মানে টাকা ছিল আর টাকা খরচ করেছে। তাহলে টাকার সঙ্গে টাকা একই রাশি হচ্ছে, সুতরাং এখানে অনুপাত তৈরি করা সম্ভব। ডি নাম্বারে আছে আমার বোতলে কত লিটার জল আছে ও সেই জলের তাপমাত্রা। এখানে কিন্তু অনুপাত বলেছে জল, কত লিটার জল পরিমাণ, আর তার সঙ্গে তাপমাত্রা। কাজেই আমরা বুঝতেই পারছি যে সমরাশির জিনিস হচ্ছেই না, জল আলাদা তাপমাত্রা আলাদা, সুতরাং এখানে অনুপাত তৈরি করা সম্ভব নয়। তো আমরা লিখে নেব যে অনুপাত তৈরি করা সম্ভব নয়। ই নাম্বারে আছে দেখো, আমি আজ সারাদিন কতক্ষণ খেলেছি ও আমার ভাই কতক্ষণ খেলেছে। এখানে দেখো আমার খেলার পরিমাপ, কতক্ষণ খেলেছি সময়টা বের করতে বলেছে, তারপরে আমার ভাই কতক্ষণ খেলেছে সেই পরিমাণ। তাহলে দুজনেরই খেলার সময়ের পরিমাণ বের করতে বলেছে, তার মানে এখানেও কিন্তু আমাদের অনুপাত তৈরি করা সম্ভব। অর্থাৎ আমাদের এখানে এ আর ডি অনুপাত তৈরি করা সম্ভব নয়। আমরা লাইনটা টুকে লিখব অনুপাত তৈরি করা সম্ভব নয়। আর যেগুলো অনুপাত তৈরি করা সম্ভব সেটা হচ্ছে বি, সি আর ই। এগুলো আমরা লাইনটা টুকে লিখে নিব, অনুপাত তৈরি করা সম্ভব। এবার দুইয়ের দাগে দেখো, দুইয়ের দাগে বলেছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত লিখি। তাহলে দেখো আমাদের এক নম্বরে কি দিয়েছে, দুইয়ের এক নম্বরে দিয়েছে 10 কিগ্রা ও 15 কিগ্রা, তাই তো? তাহলে এখানে আমরা অনুপাত প্রকাশ করতে গেলে আগে আমাদের যেহেতু বলেছে গুরু অনুপাত না লঘু অনুপাত লিখতে, তাহলে আমাদের গুরু অনুপাত আর লঘু অনুপাত সম্বন্ধে জানতে হবে। তাহলে গুরু অনুপাত আর লঘু অনুপাত আমরা কাকে বলবো? আমাদের অনুপাতে কি, এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ। যেখানে প্রথম পদ আমাদের, হ্যাঁ, প্রথম পদটাকে আমরা কি বলবো? পূর্ব পদ। আর দ্বিতীয় পদকে আমরা কি বলবো? উত্তর পদ। যেখানে পূর্ব পদ বড় হয়, উত্তর পদ ছোট হয়, সেটা হয় গুরু অনুপাত। তাহলে আমরা এখানে দেখো, আগে তোমাদের মনে বোঝার জন্য আমি লিখে দিচ্ছি, পূর্ব পদ গ্রেটার দেন উত্তর পদ। তাহলে পূর্ব পদ গ্রেটার দেন উত্তর পদ হলে সেটা হয়ে যাবে গুরু অনুপাত। আবার পূর্ব পদ লেস দেন উত্তর পদ হলে সেটা হয়ে যাবে লঘু অনুপাত।
তাহলে আমরা এখানে আমরা অনুপাত আগে তৈরি করব। দেখো 10 কিগ্রা অনুপাত 15 কিগ্রা। এবার 10 আর 15কে আমরা কি করতে পারি, আমরা কাটাকাটি করতে পারি। দেখো 10 15, 5 ঘরের নামতায় যদি কাটি 5 দোকানো 10, 3 5 15। তার মানে এখানে আমরা 2 অনুপাত 3 লিখতেই পারি। এখানে পূর্বপদ কি হচ্ছে, পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোট হচ্ছে, তাই না? সুতরাং আমরা লিখব এটি লঘু অনুপাত। আমাদের শুধু অনুপাতটা মনে রাখতে হবে যে পূর্বপদ যদি উত্তরপদের থেকে বড় হয় তাহলে গুরু অনুপাত, আর যদি নাকি পূর্বপদ ছোট হয় লেস দেন উত্তরপদ তাহলে হবে লঘু অনুপাত। তাহলে এটি আমাদের হয়ে গেল লঘু অনুপাত। এবার 2 এর দাগেরটা দেখি কি আছে। 2 এর দাগে আমাদের বলেছে 27টি ও 18টি। তাহলে 27টি ও 18টি, তাহলে আমাদের 27টি আর 18টির আমরা যদি অনুপাত বের করি, দেখো 27 অনুপাত 18। তো আগের অঙ্কটা আমি উপরে নিচে লিখে কাটাকাটি করে দেখিয়েছি তোমাদের। তাহলে এটাকে আমরা দেখো কোন ঘরে নামতায় কাটতে পারি, 9 দোকানো 18 আর 3 নং 27। তাহলে এখানে আমরা 9 ঘরে কাটলে 3 নং 27, 9 দোকানো 18। এখানে কি হচ্ছে, এখানে পূর্বপদ বড় হচ্ছে, উত্তরপদ ছোট হচ্ছে। সুতরাং এটি গুরু অনুপাত। বুঝতে পারছো তো? এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটায় আছে 30 টাকা ও 22.50 টাকা। তাহলে 30 টাকা ও 22.50 টাকাকে আমরা যদি অনুপাতে বের করি, তাহলে দেখো এখানে 30 টাকাকে আমরা পয়সায় পরিণত করব। তাহলে 30 গুণ 100, 100 পয়সায় 1 টাকা হয়। কেন পয়সায় পরিণত করব, কারণ এখানে টাকা ও পয়সা আছে। ও এখানে 22 টাকাকে করব 22.50 গুণ 100। তাহলে 30 আর 100 গুণ করলে হয়ে যাবে 3000। আর এখানে আমি অনুপাত, এখানেও যদি আমি পয়সায় পরিণত করি, দেখো 2 2 5 0 আরও 2টো শূন্য হয়ে গেল। এবার 2 ঘর আগে দশমিক বিন্দু আছে, সুতরাং 2 ঘর আগে দশমিক বিন্দু দিলাম। তাহলে আমাদের এই শূন্য কেটে গেল দশমিকের পরে। তারপরে আমরা এটা লব হর সাজিয়ে কাটাকাটি করব। দেখো 3000 আর এখানে 2250। তাহলে 0 কেটে গেল। 5 ঘরের নামতায় আমি যদি কাটি, তাহলে 4 5 20, 5 5 25, 45 হয়ে গেল। আর এখানে হয়ে গেল 5 6 30 আর 0। এবার যদি 15 ঘরের নামতায় কাটি, দেখো 3 15 45, 4 15 60। তার মানে 4 আর 3। তাহলে এখানে হয়ে গেল 4 অনুপাত 3। তাহলে 4 অনুপাত 3 হলে আমাদের এটা কি অনুপাত হয়ে গেল বলো? এটা আমাদের, যেহেতু পূর্বপদ বড়, সুতরাং এটা আমাদের হয়ে গেল এটি গুরু অনুপাত। বুঝতে পেরেছ? এবার 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারে আছে 4.9 লিটার ও 8.4 লিটার। তাহলে 4.9 লিটার ও 8.4 লিটারকে আমরা যদি অনুপাতে সাজাই, তাহলে 4.9 অনুপাত 8.4। তো আমরা এখানে দশমিক বিন্দু যেহেতু আছে, দশমিক তোলার জন্য আমরা কি করব, এখানে 4.9 গুণ 10 অনুপাত, আমরা জানি যে অনুপাতের অঙ্কে একই সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হয়, তাহলে গুণ 10। তাহলে এখানে 49 আর 10 গুণ করলে আমরা কি জানি যে এখানে 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাই হয়, পাশে একটা শূন্য বসে যায়। তাহলে 4 9 0 অনুপাত 8 4 0। এবার বলো দশমিক বিন্দু কোথায় হবে? 1 ঘর পরে আছে।
তাহলে এখানে দশমিক বিন্দু বসলো, আর এখানেও এক ঘরে কি দশমিক আছে, এখানে বসলো। তো দশমিকের পরে শূন্য কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল 49, এখানে হয়ে গেল 84। তাহলে আমরা যদি ভগ্নাংশের আকারে সাজাই তাহলে 49 আর 84। তো আমরা কাটাকাটি করলে দেখো 12 ঘরের নামতায় 7 ঘরের নামতা আমরা যদি কাটি 7 7 49, 7 12 84, তাহলে 7:12 হয়ে যাচ্ছে। তাহলে 7:12। তো এখানে কি আমরা দেখতেই পাচ্ছি যে পূর্বপদ আমাদের ছোট ও উত্তরপদ বড়, সুতরাং এটি আমাদের হয়ে যাচ্ছে লঘু অনুপাত। তাহলে সুতরাং এটি লঘু অনুপাত। এবার 5-এর দাগে দেখো, 5-এর দাগে বলেছে 52 মিটার ও 78 মিটার। তাহলে 52 মিটার ও 78 মিটার যদি হয়, আমরা আগে অনুপাতে সাজাবো। 52:78। তো আমরা যদি ভগ্নাংশ আকারে সাজাই তাহলে দেখো 52 উপরে চলে গেল 78। তো আমরা এটা কত দিয়ে কাটাকাটি করতে পারি? দেখো, যেহেতু এককের ঘরে জোড় সংখ্যা আছে, আমরা কিন্তু প্রথমেই 2 দিয়ে কাটতেই পারি, তাই না? তাহলে দেখো 2 দোকানো 4, 6 দোকানো 12, 26। এখানে 2 দিয়ে কাটলে 3 দোকানো 6, 18, 9 দোকানো 18। এবার আমরা দেখো 13 ঘরের নামতায় কাটতে পারি। 13 দোকানো 26, 3 13 39। তার মানে 2 আর 3, তাহলে 2:3। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বপদ হয়ে যাচ্ছে ছোট, সুতরাং এটি আমাদের হয়ে যাবে, এটি লঘু অনুপাত। তাহলে দেখো এখানে 6 নাম্বারটায় কি বলেছে? 1 ঘন্টা 24 মিনিট ও 6 ঘন্টা 18 মিনিট। তাহলে 1 ঘন্টা 24 মিনিট ও 6 ঘন্টা 18 মিনিট দেখো আমি তুলে নিয়েছি। তো এখানে ঘন্টা আর মিনিট আছে, ঘন্টা মিনিট আছে। তো আমি সংখ্যাগুলোকে সমরাশি করার জন্য আমি যদি মিনিট করে নিই তাহলে আমাদের কাটাকাটি সুবিধা হবে, তাই না? তাহলে 1 ঘন্টায় আমরা জানি 60 মিনিট, তাহলে 1 গুণ 60 মিনিট বানালে আর সঙ্গে 24 যোগ করলাম, আর এইদিকে আমাদের 6 ঘন্টা 18 মিনিট, তাহলে 6 গুণ 60 যোগ 18, তাহলে 60 অক্ষে 60 আর 24 84। আর অনুপাত এখানে 6 6 36, 360 আর 18, তার মানে 378। তাহলে 378 মিনিট আর 84 মিনিট। এবার আমরা অনুপাতে সাজালে দেখো 84, 378, এটাকে আমরা কাটাকাটি করব। তো এককের ঘরে জোড় সংখ্যা আছে বলে প্রথমে আমরা জোড় সংখ্যা 2 দিয়ে কাটবো। দেখো 42 দোকানো 84 হয়ে গেল, আর এখানে 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 17, 8 দোকানো 16, 9 দোকানো 18। এবার আমরা কত দিয়ে কাটতে পারি? 3 ঘরের নামতা এখানে কাটা যাচ্ছে। 8 কে 9, 9 18, তার মানে এটা 3 ঘরে যাচ্ছে, তাহলে 4 আর 2 6, এটাও 3 ঘরে যাচ্ছে বিভাজ্যতা নিয়ম অনুযায়ী। তাহলে 3 14 42, আর এখানে 3 দিয়ে কাটলে 3 6 18, 3 তিরিক্ষা 9 63, তাই না? তাহলে আবার যদি কাটি আমরা 7 দোকানো 14 আর 7 নং 63, তাহলে 2 আর 9 হয়ে গেল, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 2:9। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমাদের পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তাহলে এটি আমাদের কি হয়ে যাচ্ছে? লঘু অনুপাত। সুতরাং এটি লঘু অনুপাত। এবার 3-এর দাগেরটা দেখো। 3 নম্বরে বলেছে 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেমি দৈর্ঘ্যের লাল রং দিলাম, বাঁশের বাকি দৈর্ঘ্যের সাদা রং দিলাম। তাহলে বাঁশটা বলেছে 2 মিটার, হ্যাঁ, আর 75 সেমি লাল রং। প্রশ্নটাকে ভালো করে বোঝো। এবার বলার পরে আমাদের 1 নাম্বার অনুপাত বের করতে বলেছে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। 2 নম্বরে বলেছে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। আর 3 নম্বরে বের করতে বলেছে বাঁশের লাল রং দেওয়ার দৈর্ঘ্য ও সাদা রং দেওয়ার দৈর্ঘ্যের অনুপাত লিখি।
তাহলে দেখো অঙ্কটাকে আমরা খুব সুন্দর করে সাজিয়ে বুঝে নেব। এখানে বাঁশের মিটার বলেছিল 2 মিটার লম্বা, আর দৈর্ঘ্য বলেছিল, লাল রঙের দৈর্ঘ্য বলেছে 75 সেমি, তাই না? তাহলে আমরা প্রথমে কি করব, 1 নম্বরে আমাদেরকে যেহেতু বলে দিয়েছে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রঙের দৈর্ঘ্যের অনুপাত লিখতে, তাহলে আমরা লিখব বাঁশের মোট দৈর্ঘ্য 2 মিটার, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আর যেহেতু আমাদের লাল রঙের দৈর্ঘ্যটা সেন্টিমিটারে দেওয়া, তাই আমরা এই মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করে নেব। তাহলে 2 মিটার, মিটারের থেকে সেন্টিমিটার যেতে দেখো কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে 2 মিটার সমান সমান আমাদের 2 গুণ 100, তাহলে 200 সেমি। হ্যাঁ, তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য আমরা বের করার পরে এখন আমাদের বলেছে বাঁশের দৈর্ঘ্য ও বাঁশের লাল রঙের দৈর্ঘ্যের অনুপাত লিখতে। তাহলে বাঁশের দৈর্ঘ্য হয়ে গেল 200 সেমি, আর আমরা লিখেই নিতে পারি যে বাঁশের দৈর্ঘ্য অনুপাত লাল রঙের দৈর্ঘ্য। তো বাঁশের দৈর্ঘ্য 200 সেমি হয়েছে, লাল রঙের দৈর্ঘ্য আমাদের বলেছে 75 সেমি। তাহলে এখন আমরা এটাকে কাটাকাটি করব। তাহলে দেখো 200 উপরে লিখলাম 75, কারণ আমাদের কিন্তু এইভাবেই সাজাতে হবে, তাই না? তাহলে আমাদের যদি 8 25-এ 200 হয়ে যায় আর 3 25-এ 75, তাহলে হয়ে যাচ্ছে 8 অনুপাত 3। এই আমাদের হয়ে গেল 1 নম্বরের উত্তর, যে বাঁশের মোট দৈর্ঘ্য ও লাল রঙের দৈর্ঘ্যের অনুপাত। এবার বলেছে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বাকি অংশ আমাদের বের করতে হবে। তাহলে আমরা 2 নম্বরে লিখব বাকি অংশ সাদা রং, তাই তো? তাহলে 75 যদি লাল রং হয় 200 সেমির থেকে, তাহলে বাকিটাই হবে সাদা রং। সুতরাং সাদা রং সমান সমান 200 বিয়োগ 75, কারণ 200 সেমি আমাদের বাঁশটার মোট দৈর্ঘ্য ছিল আর 75 সেমি ছিল লাল রং। তাহলে 200 থেকে আমরা 75 যদি বাদ দিয়ে দেই, তাহলে হলো 125 সেমি। এখন আমাদের বাঁশের মোট দৈর্ঘ্যের সঙ্গে সাদা রঙের অনুপাত করতে হবে। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য অনুপাত সাদা রঙের দৈর্ঘ্য। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য কত? 200 মিটার আমরা জানি, তাহলে 200 মিটার লিখলাম। তার সঙ্গে অনুপাত করব আমরা সাদা রং কত পেয়েছি? 125 মিটার, তাহলে 125। এবার আমরা অনুপাতের ভগ্নাংশ করে কাটাকাটি করে নেব, 200 125। তাহলে 5 ঘরের নামতায় যদি আমরা কাটি, তাহলে দেখো 4 5 20, 0 40, আর এখানে হয়ে যাচ্ছে 5 2 10, 25, 5 5 25। আবার 5 ঘরের নামতায় কাটলে 5 8 40, 5 5 25, অর্থাৎ 8 অনুপাত 5। এটা আমাদের হয়ে গেল বাঁশের মোট দৈর্ঘ্য ও সাদা রঙের দৈর্ঘ্য। এবার আমাদের দেখো 3 নম্বরে কি বলেছে, বাঁশের লাল রঙের দেওয়া দৈর্ঘ্য ও সাদা রং দেওয়ার দৈর্ঘ্য অনুপাত করি। তাহলে 3 নম্বরে আমরা লিখব বাঁশের লাল
রঙের দৈর্ঘ্য অনুপাত সাদা রঙের দৈর্ঘ্য। তাহলে লাল রঙের দৈর্ঘ্য আমাদের কত ছিল? বাঁশের লাল রং ছিল 75 সেমি, আর সাদা রং বেরিয়েছে 125 সেমি, তাই না? তাহলে লাল রং ছিল 75 সেমি আর সাদা রং 125 সেমি। তাহলে এখন আমরা যদি 25 ঘরের নামতায় কাটি, দেখো আমি যদি সাজিয়েও কাটি, 75, 125, 3 25-এ 75, 5 25-এ 125, তাহলে হয়ে গেল 3:5। বুঝতে পেরেছ? তাহলে অঙ্কটাকে আবার বুঝে দেখো, বলেই দিয়েছে প্রথমে আমাদের চেয়েছিল যে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রঙের দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য 2 মিটার ছিল, আমরা 200 সেন্টিমিটারে বের করে নিয়েছি। তারপরে মোট দৈর্ঘ্য তাহলে 200 সেন্টিমিটার আর লাল রং 75 সেন্টিমিটার, কাটাকাটি করে 8:3 হলো। বাকি অংশ 2 নম্বরে বলেছে বাঁশের মোট দৈর্ঘ্য ও সাদা রঙের অনুপাতের দৈর্ঘ্য। তাহলে মোট দৈর্ঘ্য থেকে সাদা বের করে নিয়েছি সাদা রং, তারপরে আমরা মোট দৈর্ঘ্যের সঙ্গে সাদা রঙের অনুপাত বের করেছি, তারপরে লাল রঙের দৈর্ঘ্য ও সাদা রঙের দৈর্ঘ্যের অনুপাত বের করেছি। ঠিক আছে? যে জায়গাটা না বুঝতে পারছো আবার একটু রিভিউ করে দেখে নাও।